বেতন ভাতাসহ নানা দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ আছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। এদিকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির জেরে সারা দেশের মতো চট্টগ্রামেও বন্ধ আছে ট্রেন চলাচল। রাত 12টার পর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ঢাকাগামী চট্টলা, সুবর্ণা, সিলেটগামী পাহাড়িকা সহ বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এছাড়া মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এদিকে ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তবে কোনো ঘোষণা ছাড়া ট্রেন চলাচল বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েন তারা। আমরা প্রতিদিন যে সময়টায় আসি ওটা আমরা রেলে দিয়ে চলে যাই আমাদের সব সুবিধার জন্য। এখন আজকে আমাদের কোনো মেসেজই দেয় নেই। খুব জরুরি কাজ ছিল ঢাকাতে 2টার সময়, তো আমি তো ভোগান্তিতে পড়ে গেলাম। রাজশাহীতেও লোকাল, আন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। ভোরে স্টেশনে অপেক্ষায় ছিলেন শত শত যাত্রী। এ সময় কিছু দুর্বৃত্ত টিটিইর কক্ষসহ ট্রেন ভাঙচুর করে। বিশৃঙ্খলা এড়াতে স্টেশনে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী স্টেশনে অনেক ঘোলাটে হয়েছিল, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর পরিস্থিতি আমাদের শান্ত। রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে খুলনা রেল স্টেশন। সকালে স্টেশনে এসে ট্রেন বন্ধের খবরে ফিরে যান যাত্রীরা। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল 6টার সময় এখানে এসে 1.5 ঘন্টা বসে থাকার পর এখন বুঝতে ফেরত চলে যান। এখন কিভাবে যাবো, এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। যাত্রীর জন্য কোনো ভোগান্তি না হয় সেক্ষেত্রে যাত্রী আসা মাত্রই কাউন্টার থেকে টিকিট রিফান্ড করার জন্য তাদেরকে বলা হচ্ছে যে টাকাতে টিকিট করা গেছে সেই টাকা যাত্রীকে ফেরত দেওয়া হচ্ছে, এবং যারা অনলাইনে টিকিট ক্রয় করছে তারা অনলাইনে টিকিট রিফান্ড করছে। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকাল থেকে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ক্ষোভ জানান তারা। এখানে আসার পর আমাদেরকে বলতেছে টিভিতে দিছে নাকি আজকে, তো টিভিতে আজকে যদি দেয় আমরা সকালে যারা আসছি তো আমরা কোথায় যাব? রেল বন্ধ, কিন্তু আমার তো ট্রেনিং বন্ধ হয়নি। এখন আমি কিভাবে যে যাব সেটাই চিন্তা করতেছি। গাজীপুর সহ সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে রেল সেবা। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে বন্ধ আছে সব ধরনের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। পাশাপাশি জনগণকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি তাঁর। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলওয়ের কর্মীরা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। কমলাপুরে অলস পড়ে আছে আন্তনগর সহ বিভিন্ন রুটে চলাচল করা সব ট্রেন। এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল 6টার পরে তারা অ্যানাউন্স করছে যে টাকা রিটার্ন দেওয়া হবে, রেল সাময়িক বন্ধ। কারণ আমাদের টাকাও রিটার্ন আমরা পাচ্ছি না, আমরা কিভাবে যাব ব্রাহ্মণবাড়িয়াতে তারও কোনো হদিস পাচ্ছি না। তো অফিসে করতে পারছি না, এখন যেতেও পারছি না, কোনো একটা ওয়ে বের করতে হবে। এবং এই যে অনভিপ্রেত একটা ঘটনা, এটার জন্য আসলে আমরা খুবই হতাশ। এমন পরিস্থিতিতে কমলাপুর আসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে ভোগান্তির কথা জানান যাত্রীরা। উপদেষ্টা গণমাধ্যমকে জানান, অর্থ বিভাগ ইতিমধ্যে রানিং স্টাফদের অনেক দাবি মেনে নিয়েছে। যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক বলেন তিনি। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা হলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি তার। অর্থ বিভাগ এটা বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছেন। এত সত্ত্বেও যে তারা যে কর্মবিরতি রাখছেন এটা কিন্তু খুবই দুঃখজনক, এবং এটাতে তো অসুবিধা তো হচ্ছে সাধারণ যাত্রী সাধারণের। তা আমরা আশা করি তাদের যাত্রী সাধারণের এই কথা, অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দেবেন। এ বিষয়ে সচিবালয় অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করেছে সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব না। তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না?
তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এদিকে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবি নিয়ে গত 1 মাস আগে কর্মসূচি ঘোষণা করেন রানিং স্টাফরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা। আমরা আন্দোলন করছি শ্রমিকের অধিকার নিয়ে, এখানে তো কারো আমরা পেটে লাথি মারছি না, কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করছি না, টোটালি এটা আমাদের রুটি রুজির জন্য আন্দোলন করছি। কর্মীরা বলছেন 100 কিলোমিটার ট্রেন চালালে অতিরিক্ত টাকা পেতেন তারা, পেনশনও পেতেন অতিরিক্ত। তবে 2022 সালে সব সুবিধা বন্ধ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কর্মবিরতির কারণে ট্রেনের শিডিউলে তো স্বাভাবিকভাবেই বিপর্যয় ঘটেছে, কারণ মধ্যরাত থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন চলাচল করছে না। সাধারণ যাত্রীদের ভোগান্তি কেমন সেখানে? দেখুন, রাত 12টার পর থেকে রাজশাহী রেল স্টেশন থেকে অর্থাৎ পশ্চিমাঞ্চল রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন থেকে একটিও ট্রেন ছেড়ে যায়নি। অর্থাৎ যদি বলা হয়ে থাকে রাজশাহী স্টেশন থেকে এখন পর্যন্ত প্রায় 10টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু একটিও ট্রেন ছেড়ে যায়নি। এর মধ্যে ঢাকাগামী 3টি আন্তনগর ট্রেন ছিল, রাজশাহী থেকে ঢাকাগামী 3টি আন্তনগর ট্রেন ছিল, কমিউটার ছিল, লোকাল ছিল। এই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আসলে রেল কর্মকর্তারাও রাজশাহীতে যারা রয়েছেন তারাও ঠিক বলতে পারছেন না আসলে কি করবেন তারা। এখন পর্যন্ত তারাও অনেকটা এই বিষয়টি নিয়ে বলা যেতে পারে একটি অন্ধকারের মধ্যে রয়েছেন এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে বিষয়টি পুরোটাই নির্ভর করছে এই যে তাদের কেন্দ্রীয় নির্দেশনা বা তাদের মন্ত্রণালয়ের নির্দেশনার উপরেই তাদের অপেক্ষা করতে হবে। ঠিক রেল রানিং যে রেল স্টাফরা রয়েছেন তাদের এই কর্মবিরতির ফলে ভোগান্তিতে কিন্তু পড়েছেন যাত্রীরা। আমরা সকালবেলায় দেখেছিলাম সকাল 6:30 থেকে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল পর্যায়ক্রমে, ঠিক এই ট্রেনের যাত্রীরা কিন্তু স্টেশনে এসে ভিড় করেছিলেন এবং আমরা দেখেছিলাম সকাল 9টা পর্যন্ত প্রায় 4,500 থেকে 5,000 যাত্রী তারা কিন্তু স্টেশনে এসেছেন এবং তারা এখানে অনেকটা বিক্ষুব্ধ হয়েছিলেন, কারণ অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং টিকিট কেটেই ছিলেন, তারা আগেই তারা টিকিট কেটেছিলেন, সেই অবস্থায় তারা এসেছিলেন এবং তারা অনেকটা বাধ্য হয়ে ফিরে গেছেন। যদিও এখানে রেল কর্তৃপক্ষ বলেছিলেন যে ট্রেনগুলো যাত্রা বাতিল করা হয়েছে সেই ট্রেনগুলো যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে তাদের টিকিটটাই রিফান্ড পাবেন এবং যারা স্টেশনে এসে টিকিট কেটেছিলেন তারা স্টেশন থেকে সমপরিমাণে অর্থ তারা নিয়ে যাবেন, অর্থাৎ এখানে কোনো টাকা কাটা হবে না, এটি কিন্তু রেল কর্তৃপক্ষ বলেছেন। এবং এর মধ্যে আমরা দেখেছিলাম যে যারা যাত্রীরা রয়েছেন যাদের যাত্রা বাতিল হয়ে গেছে তারা কিন্তু তাদের সেই টাকাগুলো নিয়ে গেছেন এবং এখন পর্যন্ত রেল স্টেশনে আমরা যদি বলি যে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা রেলের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী জানতে চাই, কমলাপুর রেল স্টেশনে আমরা দেখেছি যে যাত্রীদের জন্য বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। রাজশাহীতে কি সে ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়েছে? দেখুন, রাজশাহীতে এই ধরনের বিশেষ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু যদি একটা বলা হয়ে থাকে যে রাজশাহী থেকে যে যাত্রীবাহী যে বাসগুলো দূরপাল্লা হোক স্বল্প দূরপাল্লায় যে বাসগুলো ছেড়ে যায়, রাজশাহী থেকে এক পরিসংখ্যান বলছে রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60,000 যাত্রী যাওয়া আসা করে থাকে, কিন্তু ঠিক প্রতিদিন 50 থেকে 60,000 এই যাত্রীগুলো এটা কিন্তু বাড়তি যাত্রী, এই যে বাড়তি যাত্রীগুলোকে পরিবহন করার মতো ঠিক সেই পরিমাণ পরিবহন এই পর্যন্ত রাজশাহীতে আছে বলে আমাদের তথ্য কিন্তু বলছে না, যার ফলে যাত্রী দুর্ভোগ কিন্তু পোহাতেই হবে এবং যাত্রী দুর্ভোগ কিন্তু বাড়ছেই এই রেলের স্টাফদের, রানিং স্টাফদের। যদিও রানিং স্টাফ যারা রয়েছেন তারা বলছিলেন তাদের এই দাবিটি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। অপরদিকে যাত্রী দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং যাত্রী দুর্ভোগ ক্রমান্বয়ে কিন্তু আরো চরম আকার ধারণ করছে। এছাড়াও রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। এবারে একই বিষয়ে জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, কর্মবিরতির কারণে একটি ট্রেনও ছেড়ে যায়নি এখন পর্যন্ত, সেক্ষেত্রে অর্থ উপদেষ্টা তো বলছেন যে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, আবার রেলপথ উপদেষ্টাও বলেছেন আলোচনায় আসার কথা, তারপরেও কেন ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না? তারা যেটি বলছেন যে একই প্রশ্ন এখানকার যারা রানিং স্টাফ তাদের সঙ্গে করেছিলাম। তার নাম হচ্ছে সাইদুর রহমান, ঢাকা অঞ্চলের যিনি সাধারণ সম্পাদক,
তিনি যেটি বলছেন 94 দফা চিঠি চালাচালি হয়েছে, বেশ কয়েক দফা বৈঠক হয়েছে একই দাবির প্রেক্ষিতে। এর আগেও আপনি জানেন যে 2021 সাল থেকে তারা মূলত এই আন্দোলন করে আসছেন। এর আগেও দফায় দফায় রেলপথ মন্ত্রণালয় থেকে বসা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করছেন। তাতে সুরাহা বা তাদের যে দাবি, সে দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই বিদায়ী তারা রেল উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাখ্যান করে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা বহাল রেখেছেন। তারই ধারাবাহিকতায় এখানে একদমই যেই অবস্থা, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কমলাপুর এসেছেন, তারাও শ্রমিকদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন, কিন্তু শ্রমিকরা সেটি আসলে একেবারেই পাত্তা দিচ্ছে না। তারা যেটি বলছেন যে কোনো বৈঠক নেই, আগে প্রজ্ঞাপন, তারপরে তারা আসলে বসবেন কি বসবেন না, ট্রেন চালাবেন কি চালাবেন। দুঃখিত, সহকর্মী আলামিনের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছে পরের খবরটিতে। ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম। সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তাজুল ইসলাম জানান, ট্রেনের টিকিট দেখিয়েই তাদের গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী সহ 7টি গন্তব্যে ট্রেনের যাত্রীরা বিআরটিসি বাসে যেতে পারবেন। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়লেও বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। কমলাপুর থেকে এরই মধ্যে 2টি বাস ছেড়ে গেছে, আরও কয়েকটি বাস অপেক্ষা করছে। এছাড়াও বিমানবন্দর স্টেশনে 10টি বাস রাখা হয়েছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা খুলনা, অর্থাৎ এইসব রুটে যেসব প্যাসেঞ্জার, সম্মানিত প্যাসেঞ্জাররা যাদের রেলের টিকিট আছে, ওই নতুন করে তাদের টিকিট লাগবে না, তারা ওই টিকিট দিয়ে তারা বিআরটিসি গাড়িতে যেতে পারবে। নাশকতা মামলার আসামি খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ধর্মঘটে শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জনসাধারণকে জিম্মি করে এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে তা দ্রুত বন্ধের আহ্বান ভুক্তভোগীদের। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংলরি শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। আন্দোলনের শুরুতে তেলের সংকট দেখা না দিলেও তৃতীয় দিনে এসে পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় নগরীর বেশিরভাগ পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এই যে পাম্পে তেল দিচ্ছেন, এটা আমরা অনেক ভুক্তভোগী। যে এখন আমি পরানার নিয়ে যাব ডিউটিতে, সে মংলা চলে যাবে, এখন তেল পাচ্ছি না, গাড়িতে আমার ফুয়েল নাই। তেল নিতে এসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বলছেন, মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন বন্ধ হওয়া উচিত। ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে সাধারণ পাবলিককে এরকম জিম্মি করাটা আমার মতে ঠিক না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনে ডিপো থেকে তেল উত্তোলন করা যায়নি। এতে মজুদের বেশিরভাগ তেলই শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আসছে না, আমাদের যতটুকু রিজার্ভ আছে সেভাবে বিক্রি করছে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করতে পারবো, না হলে বন্ধ। ময়লার পরিষ্কার করে সিটি কর্পোরেশনে ওই গাড়িগুলো শুধু দেওয়ার জন্য অল্প কিছু তেল হয়তো আছে, খুব তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। শ্রমিক নেতাদের দাবি, আলী আজিম ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার। তাকে মুক্তি ও নেতাদের নামে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাদী গতকালও কোর্টে যে জবানবন্দি দিয়েছে যে আমাদের এই লোক আসামি না, তারপরও কোর্ট আমাদেরকে জামিন দেয় নাই। আমাদের শ্রমিকদের একটাই দাবি যে আমাদের সেক্রেটারি মিথ্যা মামলা, সেই মামলা প্রত্যাহার সহ তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আমরা গাড়ি চালাবো না। বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির 4 সদস্য সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেটি না হলে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে HRW এর 50 পৃষ্ঠার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি বলছে, পুরানো নিপীড়নমূলক ভূমিকায় ফিরেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনবে।
এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করারও জোর দাবি জানিয়েছে সংস্থাটি। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ চালু করেছে দুর্ভাগ্যজনকভাবে তাতে আগের আইনের মতো বেশ কিছু ক্ষতিকর ধারা উপধারা রাখা হয়েছে বলেও HRW এর প্রতিবেদনে বলা হয়। সামাজিক বনায়নের গাছ না কেটে গাছ রোপণকারীকে প্রাপ্য টাকা পরিশোধের আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে সব সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা শহরে যে কোনো গাছ কাটতে হলে বিশেষ কমিটির অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছে আদালত। এজন্য জাতীয় জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থে করা রিটের ওপর শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। পর্যবেক্ষণে আদালত বলে, দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেশি করে গাছ সংরক্ষণ প্রয়োজন। প্রচুর গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। পরিবেশের ভারসাম্যের জন্য যত গাছ দরকার তত গাছ নেই। তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধ করে জীবন ও সুস্বাস্থ্য রক্ষার জন্য জনস্বার্থে রিট করে পরিবেশবাদী সংগঠন HRPB। চাকরি জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 6 দফা নয়, চাকরি জাতীয়করণের 1 দফা দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা দেশের 15,000 মাদ্রাসার শিক্ষক। সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হয়নি। এ সময় তারা শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান। এর আগে রবিবার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ী শিক্ষকরা। এক পর্যায়ে লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। অত্যন্ত মানবত জীবনযাপন করছি আমরা। আমাদের স্ত্রীদের কাছে বাড়িতে গেলে সম্মান পাই না। তারা বলে, তুমি চাকরি করো, বেতন কই? ঈদের সময় কোনো ভালো কাপড় চোপড় কিনতে পারি না। যদি না মানা হয় আমাদের এই এক দফা এক দাবি, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আমাদের দাবি হইল সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ আওতাভুক্ত করা। সরকার মহল থেকে এখনো স্পষ্টভাবে আমাদের কোনো ঘোষণা বা কোনো কথাবার্তা আমাদের প্রতি এখনো আসে নাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, 10ম দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং তাদের দাবি এখন একটি। সেক্ষেত্রে আসলে তাদের দাবির বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত আশ্বস্ত করা হয়েছে কিনা? লোপা, আপনি জানেন যে গত 19 জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতে থাকে এবং গত রোববার তারা একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যেতে নিলে শাহবাগ মোড়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তখন জলকামান এবং লাঠিচার্জ করে। এরপরে এই চারুকলা ইনস্টিটিউটের সামনে কিন্তু রোববার থেকে আজ 3 দিন, তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আগে তাদের 6 দফা দাবি ছিল। এরপরে কিন্তু সেই 6 দফা দাবি থেকে তারা সরে এসে 1 দফা দাবি, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের যে জাতীয়করণ করা হয়নি এতদিনেও, তারা বিনা বেতনে, বেশিরভাগ শিক্ষক বিনা বেতনে এখানে তাদের জীবিকা নির্বাহ করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশে প্রায় কোডভুক্ত 9,000 এবং অন্যান্য আরো 5,000, 14,000-এর মতো এখানে মাদ্রাসা ইবতেদায়ী যে মাদ্রাসা শিক্ষকরা যেখানে কর্মরত রয়েছে 14,000 রয়েছে। এছাড়া কিন্তু মাত্র 1500 জনকে ভাতা দেওয়া হয়, 1519টি অনুদান দেওয়া হয়, আর বাকিগুলো কিন্তু একদমই বিনা বেতনে তাদের শিক্ষকতা চালিয়ে যাচ্ছে। এখানে কর্মরত যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু কোনো টাকা পয়সা পায় না, পরিবার থেকে কিন্তু তাদেরকে সবসময় চাপ দেওয়া হয় যে কেন সেখানে মাদ্রাসায় যাচ্ছে এবং সমাজেও কিন্তু তারা বিভিন্ন নানা সমস্যার কথা আমরা শুনে আসছি। আমি জানতে চাচ্ছিলাম যে তাদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কি কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা?
হ্যাঁ লোপা, আশ্বাস কিন্তু গত 3 দিন আগেও দেওয়া হয়েছিল, কিন্তু মৌখিক কোনো আশ্বাসে এই শিক্ষক নেতৃবৃন্দ এখান থেকে উঠতে রাজি নয়। একটু আগে আপনি জানেন গতকালকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, আজকে 2টার সময় সেটা শেষ হয়েছে এবং এই পর্যন্ত কিন্তু সরকারের কোনো সংশ্লিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি, অর্থাৎ তাদের দাবি মেনে নিয়ে যে লিখিত কোনো কিছু দিবে সেটা কিন্তু দেয়নি। একটু আগে একটি প্রতিনিধি দল, এই শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয় অভিমুখে গিয়েছে এবং তারা তাদের সঙ্গে একটি মিটিং করবে বলে আমরা জানতে পেরেছি। শিক্ষা মন্ত্রণালয়ের 2-1 কর্মকর্তা সেখানে রয়েছে বলে জানতে পেরেছি এবং সেইখানে এই মিটিং শেষে একটি সিদ্ধান্ত কিন্তু আসবে বলে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে। যদি সচিবালয় থেকে তারা খালি হাতে ফেরে তাহলে কিন্তু তারা বৃহত্তর কোনো কর্মসূচির ডাক দেবে বলে এখানকার নেতৃবৃন্দরা আমাদের জানিয়েছেন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। গণতান্ত্রিক যাত্রার পথে নির্বাচনে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সিইসি বলেন, ইইউ মনে করছে সংস্কারের সময় পর্যাপ্ত নয়। নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে এমন বিষয়ে আপত্তি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে একমত প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে ঢাকার পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us they will be with us in this process. For the reform ambitions of the interim government. পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে একমত ইইউ। And Bangladesh at this extremely important moment. Thank you very much. কিছু সুপারিশ নিয়ে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকটি সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এই দাবি মানতে নারাজ সংস্কার কমিশন। তারা বলছেন, স্বাধীনতা খর্ব নয়, বরং নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ও জবাবদিহির আওতায় আনার সুপারিশ হয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশমালার সারসংক্ষেপ 15 জানুয়ারি প্রকাশ করে এর দায়িত্বে থাকা কমিশন, যা নিয়ে মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সুপারিশে আছে, নির্বাচন কমিশনাররা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে ও শপথ ভাঙলে মেয়াদ পরবর্তী সময়ে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করতে হবে। ভবিষ্যতে সীমানা নির্ধারণে আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন ও জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের কথা বলা হয়েছে। সংস্কার কমিশনের অন্তত 3টি সুপারিশের কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? সিইসির বক্তব্য নাকচ করে সংস্কার কমিশন প্রধান বলছেন, ইসির ক্ষমতা কমানো নয়, বরং বাড়ানোর সুপারিশ করেছেন তারা। আমরা নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করার চেষ্টা করেছি এবং তারা যাতে তাদের দায়িত্বগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারে তাই আমরা করার চেষ্টা করেছি। সীমা নির্ধারণ একটা প্রায়োগিক কাজ, টেকনিক্যাল কাজ, এবং এটার সঙ্গে পরিসংখ্যানবিদ, ভূগোলবিদ, জনমিতিকার এদের ইনভলভমেন্ট দরকার হয় এবং এটা ইলেকশন কমিশন যখন করে তখন এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়, যেটা আমরা গত 15 বছরে অনেকবার দেখেছি। এবং এগুলো যদি বাস্তবায়ন হয়, ইলেকশন কমিশন প্রকৃত অর্থে একটা শক্তিশালী ইলেকশন কমিশনে রূপান্তরিত হবে। অতীতে দায়বদ্ধতার সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নির্বাচন কমিশন নির্বাচনী অপরাধ করেও পার পেয়েছে। এই চিন্তা থেকেই ইসিকে দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে বলে মনে করে সংস্কার কমিশন। স্বাধীনতা মানে তো আমার যা ইচ্ছে তাই আমি করবো, তা হতে পারে না। এবং এই রকম একটা মেকানিজম যদি থাকতো তাহলে হয়তো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন যারা করেছেন তারা কিন্তু নিজেদেরকে প্রশ্ন করতেন যে আমাদেরকে কেউ দেখছে, মনিটরিং করছে।
একটা বডি আছে, তখন তারা এই ধরনের নির্বাচন করার সাহস পেত না, হয়তো অনেকে পদত্যাগ করে চলেও যেত। ইসির জনবল ও বাজেটের দায়িত্ব সংসদীয় কমিটির হাতে দেওয়ার সুপারিশ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে সিইসি ও সংস্কার কমিশনের মধ্যে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস আলমের দুর্নীতি সহ বিভিন্ন কারণে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের সুরক্ষা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে টাকা উদ্ধারে অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ বিষয়ে এক কর্মশালায় একথা বলেন তিনি। 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর 7 কোটি মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ও কর্মসংস্থানে জড়িত। গেল অর্থ বছরে 26,000-এর বেশি শাখা থেকে 3 লাখ কোটি টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে। তবে এর আওতার বাইরে রয়ে গেছে শহরের বিশাল অংশের মানুষ। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের এমন নানা অসঙ্গতির কথা উঠে আসে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আলোচনায়। ঋণ বিতরণের উৎপাদন খাতে জোর দেওয়ার পাশাপাশি ঋণের টাকা মনিটরিংয়ে জোর দেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এস আলম সহ দুর্বল ব্যাংকে টাকা রেখে যারা বিপাকে আছেন তাদের টাকা উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলছিলাম যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। রাখার পর এখন ধরা খেয়েছেন 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা এখন আপনাদেরকে উদ্ধার আমরা করবো, কিন্তু একটু সময় দিতে হবে। 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনা কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। সমবায় সমিতি যে কোনো এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে। সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি হতে কিছু না, তারা কিছু করতে পারবে না, কিন্তু লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের, এবং আমাদের এটাকে দেখতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সব তথ্য ডাটাবেজে যুক্ত করার তাগিদ দেন গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক কূটনীতিতে বিশেষ অবদান রাখায় 2023 সালের বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। রাষ্ট্রদূত জানান, তাঁর দায়িত্বের 5 বছরে প্রায় 22 লাখ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে গেছেন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসা ইউসুফের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হলো। এ সময় অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা খাতে বরাবরের মতো বাংলাদেশকে সহায়তার জন্য সৌদি সরকারকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৌদি রাষ্ট্রদূত বলেন, তাঁর সরকার ওমরাহ, শ্রমিক, সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহী সৌদি আরব। সে দেশে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমি চাই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাক। চলতি বছরই রুট টু মক্কা ইনিশিয়েটিভ সহ বিভিন্ন সৌদি উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ। এর মাধ্যমে এদেশের নাগরিকদের সৌদি ভ্রমণ আরও সহজ হবে। বাংলাদেশ সৌদি সম্পর্ক শুধু হজ, ওমরা ও জনশক্তি রপ্তানি কেন্দ্রিক নয়, এদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে সৌদি সরকার। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হলে ক্ষতির শঙ্কা জানিয়েছেন তৈরি পোশাক ও বস্ত্র ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম আবার বাড়ানো হলে এই খাতের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বছরে অতিরিক্ত প্রায় 18,000 কোটি টাকা ব্যয় হবে। দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে লেখা চিঠিতে এমন শঙ্কার কথা জানান 4টি ব্যবসায়ী সংগঠনের নেতারা। চিঠিতে তারা বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সরকার প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় 150% বাড়িয়ে 75 টাকা করার চিন্তা করছে। এই মূল্য বৃদ্ধি কার্যকর হলে তা দীর্ঘমেয়াদে শিল্পায়ন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে শিল্পঘন এলাকাগুলোতে গ্যাস সংকটের কারণে উৎপাদন কমেছে 50 থেকে 60%। এতে ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো।
শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।